প্রিয় ছাত্রছাত্রী, আমি নৌশাদ আলী ক্লাস 9 এর ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। আজ 17 তারিখ। ক্লাস 9 এর সেকেন্ড টার্ম যেখান থেকে শুরু, অর্থাৎ 4 নম্বর অধ্যায় থেকে শুরু, আমি 4 নম্বর অধ্যায় শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যে আলোচনায় যাচ্ছি সেটা শিল্প বিপ্লব। তো শিল্প বিপ্লব কথাটা অর্থ কি, শিল্প বিপ্লব কথাটা কে জনপ্রিয় করে তুলল, শিল্প বিপ্লব কখন হয়েছিল, কোথায় হয়েছিল, শিল্প বিপ্লবের সংজ্ঞা কি, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হলো, এছাড়াও আরো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা পর্যায়ক্রমে বোর্ডে প্রশ্নগুলো লিখব, সাথে সাথে আলোচনা করে দেব। তার আগে বলি, এই লকডাউন পরিস্থিতিতে যে ক্লাসটা আমরা শুরু করেছি সেই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে, ভালোভাবে পড়বে, পড়ায় প্রচুর সময় পেয়েছ, সেটাকে কাজে লাগাবে। তো যাক, শিল্প বিপ্লব, আমি যে আলোচনাটা এসছি শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লব কথাটার অর্থ কি? শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে দ্রুত যে আমূল পরিবর্তন, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। বিপ্লব শব্দের অর্থ দ্রুত আমূল পরিবর্তন। এই শিল্প বিপ্লব কথাটা প্রথম ব্যবহার করেছিলেন দার্শনিক অগাস্ট বুলকি 1837 খ্রিস্টাব্দে। আর এই শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তুলেছিল অধ্যাপক টয়েনবি। অধ্যাপক টয়েনবি অক্সফোর্ড কর্মশালায় তার বক্তৃতা মালার মাধ্যমে এই শিল্প বিপ্লব কথাটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, শিল্প বিপ্লব বলতে কি বুঝি বা শিল্প বিপ্লব কাকে বলে? অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল তা শিল্প বিপ্লব নামে পরিচিত। আবার বলি, অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল তা শিল্প বিপ্লব নামে পরিচিত। এবার প্রশ্ন হচ্ছে, শিল্প বিপ্লব বলতে কি বুঝো? শিল্প বিপ্লব বলতে কি বুঝো? এই শিল্প বিপ্লব বলতে কি বুঝে, এই প্রশ্নটার মান 2। শিল্প বিপ্লব বলতে কি বুঝে, এই যে ডিস্টার্ব করছে, শিল্প বিপ্লব বলতে কি বুঝে এই প্রশ্নের মান 2। আমি আলোচনা করলাম যে ইংল্যান্ডে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে দ্রুত আমূল পরিবর্তন করেছিল তা শিল্প বিপ্লব নামে পরিচিত। এবার প্রশ্নটা হচ্ছে, শিল্প বিপ্লব, ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হলো সেই শিল্প বিপ্লবটা কখন হয়েছিল এবং কোথায় হয়েছিল? আমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে, যখন কোনো বিপ্লবের কথা বলি তখন সেটা মনে হয় বা প্রশ্নটা স্বভাবতই জেগে উঠে যে বিপ্লবটা কোথায় হয়েছিল এবং কখন হয়েছিল। এই শিল্প বিপ্লবটা হয়েছিল ইংল্যান্ডে, আর শিল্প বিপ্লবটা হয়েছিল অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরুটা হয়েছিল। তো শুরুটা হয়েছিল খুব মন্থর গতিতে, অর্থাৎ ধীর গতিতে। এই শিল্প বিপ্লব কখন হয়েছিল এ নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে। কোনো ঐতিহাসিক বলছেন আসলে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল সেটা 1849 থেকে 60 সালের মধ্যে। এই মত খণ্ডন করে আরেক দল ঐতিহাসিক মনে করছেন যে না, 60 থেকে অর্থাৎ 1860 থেকে 80 সালের মধ্যে হয়েছিল।
আর একজন ঐতিহাসিক বলছে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল তার প্রস্তুতি পর্বটা ছিল আরো পূর্ব, অর্থাৎ 16 শতাব্দীতে। তো যাই হোক, শিল্প বিপ্লব কখন হয়েছিল এ নিয়ে মত পার্থক্য থাকলেও আমরা সাধারণভাবে বলতে পারি অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শিল্প বিপ্লব ঘটেছিল। এবার প্রশ্ন হচ্ছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম ঘটল? এটা তো পাশ্চাত্য বিশ্বের অন্যান্য দেশে শিল্প বিপ্লব ঘটছে, এমন কোন ঘটনা ঘটল যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটল? আমরা সেই ঘটনার পিছনে একাধিক কারণ থাকে। ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল সেই শিল্প বিপ্লব ঘটার পিছনে বা শিল্প বিপ্লব হওয়ার পিছনে একাধিক কারণ ছিল। সেই কারণগুলি আমি এখন আলোচনা করতে যাব। তাহলে এই প্রশ্নটা আমি পরে উল্লেখ করছি বলে, এই প্রশ্নটা অবশ্য 4 মার্কের। তো 4 মার্কের প্রশ্নটা আমি এই প্রসঙ্গে আলোচনা এই জন্য করতে যাচ্ছি, শিল্প বিপ্লবকে কেন্দ্র করে কিছু 2 মার্কের কোয়েশ্চেন আসবে, যার জন্য আমি প্রথমত 4 মার্ক বা 8 মার্কের কোয়েশ্চেনটাই আলোচনা করছি। এবার যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা শিল্প বিপ্লবের কারণ। যে কোনো বিপ্লব, পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করে দেখা যায় যে কোনো বিপ্লব যেখানেই ঘটুক না কেন সেই বিপ্লবের পিছনে একাধিক মূল কারণ জড়িত থাকে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব যে ঘটলো সেই বিপ্লবের পিছনে একাধিক কারণ ছিল। প্রথমত কারণগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আমরা জানি বা ভূগোল তাত্ত্বিকরা বলে থাকে বা ইংল্যান্ডের যে মানচিত্র সেই মানচিত্র পর্যালোচনা করে ভূগোলবিদরা আলোচনা করেছেন যে ইংল্যান্ডের আবহাওয়া মূলত স্যাঁতস্যাঁতে এবং নদীগুলো যে আছে সেই নদীগুলো হচ্ছে খরস্রোতা নদী, ফলে সেই সকল নদীতে সারা বছর জল থাকে। এক কথায় প্রাকৃতিক পরিবেশ, এমন একটা পরিবেশ ইংল্যান্ডের মধ্যে আছে যেখানে শিল্প বিপ্লব ঘটতে বাধ্য বা ঘটতে সহায়ক হয়ে ওঠে। তো প্রাকৃতিক সম্পদ হচ্ছে শিল্প বিপ্লব ঘটার একটা অন্যতম উপাদান বা কারণ, যেটা ইংল্যান্ডে ছিল। দ্বিতীয় কারণটা হচ্ছে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটল তার একটা গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে বা গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে সুলভ শ্রমিক। এবার সুলভ শ্রমিক কাকে বলব? সহজেই ন্যায্য মজুরির বিনিময়ে যে সকল শ্রমিক পাওয়া যায় বা কাজে নিয়োজিত করা যায় সেই সকল শ্রমিককে বলা হয় সুলভ শ্রমিক। ইংল্যান্ডে গ্রামাঞ্চলে যখন দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল তখন মানুষ কাজের সন্ধানে এরা শহরের দিকে ধাবিত হয়েছিল। শহরে গিয়ে যখন ওই মানুষগুলো বসতি স্থাপন করলো, তাদের নিজের রুজি রোজগারের তাগিদে শিল্পজাত পণ্যের উৎপাদনের জন্য তারা বৃহদায়তন কারখানাগুলিতে কাজে যোগদান করেছিল। অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লব যে ঘটল সুলভ শ্রমিকের ফলে এই শিল্প বিপ্লব ঘটতে শিল্প বিপ্লব ঘটতে সাহায্য করেছিল। এবার যেটা আলোচনায় আসব সে আলোচনাটা হচ্ছে শ্রমিকের যোগান, যেটা আলোচনা করা সুলভ শ্রমিক বা শ্রমিকের যোগান। এবার যেটা আলোচনায় আসব সেটা হচ্ছে কাঁচামালের যোগান। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বেড়ে গিয়েছিল। যতটা উৎপাদন তার আগে হতো ইংল্যান্ডে, তার থেকে বেশি পরিমাণে কৃষিজাত পণ্য উৎপাদন হয়েছিল। আর আমরা জানি কৃষিজাত পণ্য উৎপাদন হলেই শিল্পজাত পণ্যের উৎপাদনের হার বৃদ্ধি পায়। শিল্পজাত পণ্যের উৎপাদনের জন্য যে কাঁচা মাল, সেই কাঁচামালটা ইংল্যান্ডে শিল্পপতিরা সহজেই পেয়ে গিয়েছিল বা যোগানটা যথেষ্ট পরিমাণ তারা পেয়েছিল। কেন এই কাঁচামাল তারা সহজে যোগান পেয়ে গেল?
এর পিছনে একটা কারণ আছে। কারণ ইংল্যান্ড বিশ্বের বিভিন্ন দেশে তাদের উপনিবেশ গড়ে তুলেছিল। সেই উপনিবেশ থেকে প্রয়োজনীয় শিল্পজাত পণ্যের উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল তারা সহজেই ইংল্যান্ডে নিয়ে গিয়ে শিল্পজাত পণ্যের উৎপাদনে যথেষ্টভাবে সহযোগিতা করতে পেরেছিল। তাহলে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটছে, সেই শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে কাঁচামালের প্রয়োজন, সেই কাঁচামালটা সহজেই তারা পেয়ে গিয়েছিল। তাহলে কাঁচামালের যোগান শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। প্রয়োজনীয় মূলধন যে কোনো প্রতিষ্ঠান হোক বা কারখানা হোক বা দেশ হোক, যদি মূলধনের যোগান যথেষ্ট পরিমাণে না থাকে, তাহলে কোনো কাজে সাফল্য আসে না। ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল, তার পিছনে মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ সেখানকার শিল্পপতিরা প্রচুর পরিমাণে শিল্পজাত পণ্যের উৎপাদনের জন্য তারা মূলধন বিনিয়োগ করেছিল। এছাড়াও মূলধন তারা আরো বেশি এই জন্য পেয়ে গিয়েছিল যে তাদের যে বিভিন্ন দেশে উপনিবেশগুলো ছিল, ইংল্যান্ডের যে উপনিবেশ ছিল, সেই উপনিবেশ থেকে তারা বিভিন্ন দেশের যে উপনিবেশ ছিল, সেই উপনিবেশ থেকে তারা অর্থ শোষণ করে নিয়ে গিয়ে ইংল্যান্ডের শিল্পের কাজে তারা ব্যয় করতে পেরেছিল। সুতরাং শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে যে মূলধন, সেই মূলধনের অভাব ইংল্যান্ডে ছিল না, যার জন্য ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটাতে মূলধন সহযোগিতা করেছিল। এবার যেটা আলোচনায় আসবো, যে যোগাযোগ ব্যবস্থা। সমুদ্র, নৌশক্তি, নৌবহর ইংল্যান্ড বরাবরই যথেষ্ট উন্নত এবং শিল্পজাত পণ্যের কাঁচামাল নিয়ে আসার জন্য এবং শিল্পজাত পণ্যের উৎপাদিত পণ্য বিভিন্ন বাজারে বিক্রয়ের জন্য যে যোগাযোগ ব্যবস্থা, ইংল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা ছিল উন্নত এবং সমুদ্রপথে তারা বেশি বেশি করে যোগাযোগ ব্যবস্থা তাদের বেশি উন্নত ছিল। এই জন্য এই যোগাযোগ ব্যবস্থার জন্য ইংল্যান্ডের শিল্পজাত পণ্য বিভিন্ন দেশে তারা রপ্তানি করতে পেরেছিল। এই রপ্তানির ফলে সেখান থেকে যে অর্থ তারা লাভ করেছিল বা উপার্জন করেছিল বা বেনিফিট করেছিল বা মুনাফা করেছিল, সেই অর্থ তারা পুনরায় শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে ইংল্যান্ডে সেটা ব্যয় করা হয়েছিল, যার জন্য যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। তাছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিকদের আবিষ্কার, ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটতে সহায়তা করেছিল। আমরা জানি ফ্লাইং স্যাটেল বা উড়ন্ত মাকড়, বাষ্পচালিত ইঞ্জিন, বাষ্পচালিত নৌকা, বাষ্পীয় ইঞ্জিন, এক কথায় বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার, বিভিন্ন গাড়ি যানবাহনের আবিষ্কার শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। কিভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সুদূর প্রসারী হয়, কিভাবে দ্রুত প্রসার লাভ করে, এই উদ্দেশ্যে বিভিন্ন বৈজ্ঞানিকদের যে বৈজ্ঞানিক আবিষ্কার, সেই আবিষ্কারগুলো শিল্প বিপ্লবে কাজে লাগিয়েছিল। তাহলে আমরা একটা জিনিস এখানে পেলাম যে শিল্প বিপ্লব ঘটার জন্য যে সকল উপাদান, যে সকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হলো প্রাকৃতিক পরিবেশ, কাঁচামাল, মূলধনের যোগান, শ্রমিকের যোগান, যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি
যেটা যে শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে যে ব্যাংক ব্যবস্থা, ইংল্যান্ডে তৎকালীন সময়ে প্রচুর ব্যাংক স্থাপিত হয়েছিল, যে ব্যাংকগুলি স্বতঃস্ফূর্তভাবে ওই শিল্পপতিদের ঋণ দিয়ে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও সরকার ওই শিল্পপতিদের মূলধনের যাতে অভাব না ঘটে, শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, যার জন্য শিল্পজাত পণ্যের উৎপাদনের অপরিহার্য যে উপাদান মূলধন, সেই মূলধন দিতে এবং ঋণ দিতে এবং বিভিন্ন ব্যাংকে উৎসাহ প্রদান করেছিল, যাতে শিল্পপতিরা বড় বড় ধরনের ঋণ পেয়ে থাকে বা বড় সংখ্যার ঋণ তারা পেয়ে থাকে। এক কথায় ইংল্যান্ডের সরকার উদারী বাণিজ্যকরণ নীতিতে বিশ্বাসী ছিল। উদারী বাণিজ্যকরণ নীতি ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। এছাড়া আর একটা বিষয় এখানে উল্লেখ করছি, সেটা হচ্ছে উপনিবেশ। শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে উপনিবেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিশ্বের প্রায় দেশে, যে সকল দেশে শিল্পজাত পণ্যের কাঁচামালের যোগান প্রচুর, সেই সকল দেশে ইংল্যান্ডের উপনিবেশ ছিল। সেই উপনিবেশগুলো থেকে তারা প্রয়োজনীয় কাঁচামাল ইংল্যান্ডে তারা নিয়ে এসে শিল্পের বিকাশ ঘটাতে সাহায্য করেছিল। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই প্রশ্নটার মান হতে পারে 4 বা 8। তোমরা একটু দেখে নিবে। আমি প্রশ্নটা উল্লেখ করছি। ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম হয়েছিল কেন? অথবা ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবের বিপ্লব ঘটার কারণ ইংল্যান্ডে, প্রশ্নটা দেখি আমি সঠিকভাবে করে দেখি। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করব। এই প্রশ্নটা তোমরা দেখবে, যদি 4 মার্কের হয় মিনিমাম 5টা পয়েন্ট উল্লেখ করবে, যদি সেটা 8 মার্কের হয় মিনিমাম 8টা পয়েন্ট উল্লেখ করবে। অবশ্যই উপসংহার বা শেষ বিষয়টাও উল্লেখ করবে। তাহলে এই প্রশ্নটার মান 4/8। এবার যে প্রশ্নটা আলোচনা করব, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে ইংল্যান্ডেই শিল্প বিপ্লব হলো প্রথম, এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম হলো কেন, এই নিয়ে আলোচনা করলাম। এবার প্রশ্নটা স্বভাবতই আসে যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটলো, ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ, কাঁচামাল, শ্রমিকের যোগান ইত্যাদি ইত্যাদি বিষয় অভাব ছিল না। এখন প্রশ্ন হচ্ছে ফ্রান্সে কেন শিল্প বিপ্লব এত দেরিতে হলো? এখানে 2 মার্কের কোয়েশ্চেন একটা আলোচনায় আসছে।
ফ্রান্সে কেন ফ্রান্সে কেন কেন ফ্রান্সে কেন শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল? এই প্রশ্নটার মানবই। এবার আর একটা প্রশ্ন আলোচনা করছি, সেটাও প্রশ্ন 2 মার্কের। আর রাশিয়াতে কেন দেরিতে শিল্প বিপ্লব রাশিয়াতে কেন দেরিতে শিল্প বিপ্লব হয়েছিল? এই প্রশ্নটার মান হচ্ছে 2। রাশিয়াতে কেন, প্রথম প্রশ্ন যে ফ্রান্সে কেন দেরিতে শিল্প বিপ্লব হয়েছিল? ফ্রান্সে যে শিল্প বিপ্লব হয়েছিল এটা দেরিতে হয়েছিল, কারণ ইংল্যান্ডের পরে ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছিল। ফ্রান্সের শিল্প বিপ্লব দেরিতে হওয়ার পিছনে কারণটা হচ্ছে ফ্রান্সের তৎকালীন সময়ে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চলছিল। যে দেশে রাজনৈতিক অস্থিরতা চলে সে দেশের অর্থনৈতিক দিক থেকে মানুষ পিছিয়ে পড়ে। তাহলে আমার প্রথম কারণটা হচ্ছে ফ্রান্সে কেন শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল। তো ফ্রান্সের শিল্প বিপ্লব দেরিতে হওয়ার কারণটাই হচ্ছে, প্রথম কারণটাই হচ্ছে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা ছিল, তাদের মধ্যে রাজনৈতিকভাবে একতা বা ঐক্য ছিল না। আর দ্বিতীয় কারণটা হচ্ছে ফ্রান্সের অভিজাত শ্রেণীর মানুষরা শিল্পজাত পণ্যকে নিয়ে তারা যে ব্যবসা করবে, এই ব্যবসাটাকে তারা নিজেদের জীবনে অমর্যাদাকর ভাবত। কৃষিকাজ ছেড়ে তারা শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে তারা আকৃষ্ট হতে পারেনি। তাহলে তোমরা বুঝতে পারলে যে ফ্রান্সে কেন শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল। প্রথম যেটা কারণ, তোমরা যখন লিখবে তার উত্তরটা এইভাবে সাজিয়ে লিখবে যে ফ্রান্সের শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল, তার কারণ ফ্রান্সে তৎকালীন সময়ে রাজনৈতিক অস্থিরতা চলছিল। নাম্বার 2, ফ্রান্সের অভিজাত শ্রেণীর মানুষ যাদের হাতে অর্থ ছিল তারা শিল্পজাত পণ্যের ব্যবসাটাকে তারা অমর্যাদাকর হিসাবে নিয়েছিল। তারা কৃষিকাজের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল। শিল্পের বিকাশ, শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে তারা সেভাবে সহযোগিতা করেনি, বরং তারা কৃষিকাজের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল। নাম্বার 2, তাহলে তোমরা বুঝতে পারলে যে ফ্রান্সে কেন শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল। প্রশ্নটা লিখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার 2 নম্বর আর একটা কোয়েশ্চেন যেটা আলোচনায় বা বোর্ডে আমি লিখেছি, দেখতে পাচ্ছ, রাশিয়াতে কেন দেরিতে শিল্প বিপ্লব হয়েছিল। রাশিয়াতে দেরিতে শিল্প বিপ্লব হওয়ার পিছনে কারণ, রাশিয়াতে শিল্প বিপ্লব দেরিতে হওয়ার পিছনে কারণটা হচ্ছে নাম্বার 1, রাশিয়াতে যে সামন্ত প্রভুরা ছিল সেই সামন্ত প্রভুরা বিশেষ করে বেশি পরিমাণে তারা কৃষি জমির মালিক হতে পেরেছিল।
তারা কৃষিকাজে বেশি আকৃষ্ট হয়েছিল, তারা শিল্পজাত পণ্যের উৎপাদনের জন্য তারা সেভাবে মনোনিবেশ করেনি। নাম্বার দুই হচ্ছে কৃষিকাজে আকৃষ্ট হয়েছিল। আর রাশিয়াতে তৎকালীন সময়ে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে বা শিল্পের বিকাশ ঘটানোর ক্ষেত্রে যে মূলধনের প্রয়োজন, সেই মূলধনের অভাব ছিল। আসলে কোন শিল্পজাত পণ্যের উৎপাদনের জন্য যদি মূলধনই কম হয়, তাহলে সে দেশে শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যাহত হবে আর সেখানে শিল্পের বিকাশ ঘটতে পারে না। যার জন্য রাশিয়াতে শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল। আবারও বলি, রাশিয়াতে কেন দেরিতে শিল্প বিপ্লব হয়েছিল? আর রাশিয়াতে সামন্ত প্রভুরা শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে অমনোযোগী ছিল। তারা কৃষিকাজটাকে বেশি গুরুত্ব দিয়েছিল, তারা কৃষিকাজের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল। আর তৎকালীন সময়ে কিছু মানুষ জমির মালিক হতে পেরেছিল। তারা ভেবেছিল জমি তাদের জীবনের সবকিছু, এবং তারা কৃষিকাজটাকে প্রধানত জীবিকা হিসেবে মেনে নিয়েছিল। যার জন্য তারা শিল্পের প্রতি তাদের ঝোঁক ছিল না। নাম্বার দুই, শিল্পজাত পণ্যের উৎপাদনের জন্য বা শিল্পের বিকাশ ঘটানোর ক্ষেত্রে যে মূলধনের প্রয়োজন, সেই মূলধনের অভাব ছিল। তাই তোমরা বুঝতে পারলে রাশিয়াতে কেন দেরিতে শিল্প বিপ্লব হয়েছিল। লিখার সময় লিখবে, রাশিয়াতে শিল্প বিপ্লব দেরিতে শুরু হয়েছিল ইংল্যান্ডের তুলনায়, অর্থাৎ ইংল্যান্ডের পরে হয়েছিল। কেন দেরিতে হয়েছিল তার কারণগুলি হলো, নাম্বার ওয়ান, রাশিয়া বা রুশরা বা রুশ সামন্ত প্রভুরা কৃষিকাজের প্রতি বেশি আকৃষ্ট ছিল। তারা শিল্পজাত পণ্যের উৎপাদন, শিল্পের বিকাশের প্রতি তাদের ঝোঁক ছিল না, তারা এটা পছন্দ করত না। নাম্বার দুই, রাশিয়াতে শিল্প যে বিকাশ ঘটাতে হবে, সেই শিল্পের বিকাশ ঘটাতে গেলে কারখানা তৈরি করতে হবে, শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পুঁজি বিনিয়োগ করতে হবে, অর্থাৎ মূলধন বিনিয়োগ করতে হবে। সেই মূলধনটা তারা বিনিয়োগ করেনি, যার জন্য রাশিয়াতে দেরিতে শিল্প বিপ্লব হয়েছিল। এবার আরেকটা 2 মার্কের কোয়েশ্চেন আলোচনায় আসবো, সেটা হচ্ছে জার্মানিতে কেন দেরিতে শুরু হয়েছিল? জার্মানিতে কেন শিল্প বিপ্লব দেরিতে শুরু হয়েছিল বা দেরিতে হয়েছিল? এটাও 2 মার্কের কোয়েশ্চেন। জার্মানিতে কেন শিল্প বিপ্লব দেরিতে? জার্মানিতে কেন শিল্প বিপ্লব দেরিতে শুরু হয়েছিল? জার্মানিতে কেন শিল্প বিপ্লব দেরিতে শুরু হয়েছিল? ঠিক ফ্রান্সের মতোই জার্মানিতে রাজনৈতিক ঐক্য ছিল না। জার্মানিতে তৎকালীন সময়ে রাজনৈতিক অনৈক্য বিরাজ করছিল, নাম্বার 1। নাম্বার 2, কেন্দ্রীয় যে মূলধন, সেই জার্মানিতে কেন্দ্রীয় মূলধনের অভাব ছিল। নাম্বার 3, জার্মানির শাসকরা বিভিন্ন রাজ্যে শুল্ক আদায় নীতি ভিন্ন ভিন্ন করেছিল। এই 3টা মূল প্রধান কারণের জন্যই জার্মানিতে শিল্প বিপ্লব দেরিতে শুরু হয়েছিল। এই প্রশ্নটার মানও 2, খুব ভালো কোয়েশ্চেন। কেন আমরা এই সকল দেশকে আলোচনায় নিয়ে আসছি? আমরা টেস্ট যখন পড়ব তখন বুঝতে পারবো যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হলো, তাহলে মহাদেশী অর্থাৎ ইউরোপের অন্যান্য যে দেশ, সেই দেশগুলোতে কেন শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল?
এক্ষেত্রে আমরা তিনটা দেশকে মূলত আমি বেছে নিয়েছি, একটা ফ্রান্স, একটা রাশিয়া, একটা জার্মানি। এবার যে প্রশ্নটা আমি এখনই আলোচনা করছি বলে খেয়াল করে দেখো, জার্মানিতে কেন শিল্প বিপ্লব দেরিতে শুরু হয়েছিল? দেরিতে শুরু হওয়ার পিছনে প্রথম যেটা কারণ, সেই কারণটা হচ্ছে জার্মানিতে তৎকালীন সময়ে রাজনৈতিক অনৈক্য ছিল। এক কথায় রাজনৈতিক স্থিরতা জার্মানিতে ছিল না। যে কোনো দেশ হোক না কেন, যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, অনৈক্য থাকে, তাহলে সে দেশে অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটে না। আর অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি না ঘটলে সে দেশে শিল্প বিপ্লব কখনো হতে পারে না। বা জার্মানিতে তাহলে হয়নি কি? হয়েছে, তবে দেরিতে। নাম্বার ওয়ান, এক নম্বর কারণ হচ্ছে জার্মানিতে রাজনৈতিক ঐক্য ছিল না। নাম্বার দুই, কেন্দ্রীয় যে মূলধন, সেই মূলধনের অভাব ছিল। নাম্বার তিন, অর্থনৈতিক ক্ষেত্রে সে দেশের সরকার বিভিন্ন রাজ্যে শুল্ক আদায় নীতিটা ভিন্ন ভিন্ন করেছিল, যার জন্য জার্মানিতে দেরিতে শিল্প বিপ্লব ঘটেছিল। এবার আলোচনায় যেটা আসবো, দেখবে তোমরা যে ছায়া প্রকাশনীর বইটা তোমরা পড়ছো, সেখানে অনুশীলনীতে দেখবে বাণিজ্যিক মূলধনটা কি। আমি আগে 2 মার্কের কোয়েশ্চেন গুলো আলোচনা করার পরে আবার আমি 4 মার্কের কোয়েশ্চেনে আসবো। এবার বাণিজ্যিক মূলধন, প্রথম 2 মার্কের কোয়েশ্চেনটাই দেখবে বাণিজ্যিক মূলধন কি। তাহলে আবারও আমি কোয়েশ্চেনটা লিখছি, তোমরা একটু খেয়াল করে দেখবে বাণিজ্যিক মূলধন কি। বাণিজ্যিক মূলধন কি? এই প্রশ্নটাও 2 মার্কের, অর্থাৎ এর মানটা হচ্ছে 2। আরেকটা কোয়েশ্চেন আমি এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে শিল্প মূলধন কি। শিল্প মূলধন কি? শিল্প মূলধন কি? এই প্রসঙ্গে আমি আলোচনা করতে যাব যখন, তখন দেখব বাণিজ্যিক মূলধন কি। ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব ঘটে তার পূর্বে ব্যক্তিগতভাবে ধনী ব্যক্তিরা বাণিজ্যিক ক্ষেত্রে যে মূলধন বিনিয়োগ করেছিল, যে পুঁজি বিনিয়োগ করেছিল, যে অর্থ বিনিয়োগ করেছিল, সেটাকে বলা হচ্ছে বাণিজ্যিক মূলধন। খুব খেয়াল করে শুনবে, বাণিজ্যিক মূলধন কি। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার পূর্বে, অর্থাৎ আগেই, দেশের ধনী ব্যক্তিরা ব্যক্তিগতভাবে বাণিজ্যের ক্ষেত্রে যে অর্থ বা পুঁজি বিনিয়োগ করেছিল, সেটাকে বলা হয় বাণিজ্যিক মূলধন। তোমরা টেক্সটে দেখবে, যে বইটা ক্লাসে পড়ানো হয়, 81 পৃষ্ঠায় দেখবে বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ। এই জায়গাতেই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। বুর্জোয়া পুঁজিবাদী শ্রেণীর বিকাশ 81 নম্বর পৃষ্ঠায় দেখবে টেক্সটে। 81 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। সেখানে আছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার পূর্বে ধনী ব্যক্তিরা বাণিজ্যিক ক্ষেত্রে যে মূল্য বা পুঁজি বিনিয়োগ করেছিল বা অর্থ যে বিনিয়োগ করেছিল সেটাকে বলা হয় বাণিজ্যিক মূলধন। এবার শিল্প মূলধন কি, সেই জায়গাতেই ঠিক একটু নিচেই তোমরা দেখতে পাবে টেক্সটে এই শিল্প মূলধন কি। তাহলে আমি তোমাদের একটু বলে দিই, ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার পরে বা শিল্প বিপ্লবের শুরুতেই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরে
শিল্পজাত পণ্যের উৎপাদনের জন্য ব্যক্তিগতভাবে যে পুঁজি বিনিয়োগ করেছিল সেটা কি বলা হচ্ছে? শিল্প মূলধন। তাহলে শিল্প মূলধন কি? শিল্প বিপ্লবের পরে ধনী ব্যক্তিরা ব্যক্তিগতভাবে শিল্পজাত পণ্যের উৎপাদনের জন্য, বিকাশের জন্য যে পুঁজি বিনিয়োগ করেছিল, অর্থ বিনিয়োগ করেছিল, সেটাকে বলা হয় শিল্প মূলধন। আবারও বলছি, বুর্জুয়া শ্রেণীর বিকাশ, ওই জায়গাতে এই দুটো কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। এই প্রশ্নটার মান হচ্ছে 2। এবার আর একটা কোশ্চেন আমি আলোচনা করছি, সেটাও 2 মার্কের কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে ফ্যাক্টরি প্রথা। ফ্যাক্টরি প্রথা কি? এই প্রশ্নটা 2 মার্কের হয়। খুব সংক্ষেপে বলছি, তোমরা একটু টেক্সটে ভালো করে পড়ে নেবে। একটা সময় আমাদের যে শিল্প ব্যবস্থাটা ছিল সেটা ছিল গ্রামীণ শিল্প ব্যবস্থা, অর্থাৎ ইংল্যান্ডে যে শিল্প ব্যবস্থাটা ছিল সেটা গ্রামীণ শিল্প ব্যবস্থা। সেই গ্রামীণ শিল্প ব্যবস্থাটাকে বলা হয় ডোমেস্টিক শিল্প ব্যবস্থা। আর এই ডোমেস্টিক শিল্প ব্যবস্থার মাধ্যম বা তার হাত ধরে বৃহদায়তন শিল্প ব্যবস্থা অর্থাৎ ফ্যাক্টরি প্রথা চালু হয়েছিল। তাহলে ফ্যাক্টরি প্রথার উৎসটাই হচ্ছে ডোমেস্টিক শিল্প ব্যবস্থা, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি কুটির শিল্প। আর কুটির শিল্পের ক্ষেত্রে পুঁজি অর্থগুলো খুবই স্বল্প এবং সেখানে ব্যক্তিগতভাবে কিছু মানুষ অল্প পুঁজি নিয়ে কিছু জিনিস উৎপাদন করে তারা সেটা বিক্রি করে। একটা সময় আসলো যে একই ছাদের তলায় সমস্ত শ্রমিকরা বা যে সকল শ্রমিকরা শিল্পজাত পণ্য উৎপাদন করতে পারে তারাকে একই ছাদের তলায় নিয়ে এসে বিভিন্ন শিল্পজাত পণ্যের উৎপাদন একই সময়ে তারা দিনরাত পরিশ্রম করে উৎপাদন করে। যে সিস্টেমে, যে ব্যবস্থায়, সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টরি প্রথা, অর্থাৎ কারখানা ব্যবস্থা। এটা কারখানা প্রথা। তাহলে প্রথমে এই ফ্যাক্টরি প্রথা প্রথমে আসে ডোমেস্টিক শিল্প বা কুটির শিল্প। সেই কুটির শিল্প অর্থ অল্প বিনিয়োগ করা হতো। গ্রামের মানুষরা, অর্থাৎ সেখানে গরিব শ্রেণীর মানুষরা এই শিল্পে নিজেকে নিয়োজিত করত। একটা সময় এই শ্রমিকদের এক জায়গায় করে একই ছাদের তলায় নিয়ে এসে একটা বৃহদায়তন কারখানা সৃষ্টি করে তার মাধ্যমে যে উৎপাদন শুরু করেছিল শিল্পজাত পণ্যের, সেটা কি বলছে ফ্যাক্টরি প্রথা। আচ্ছা, তাহলে তোমরা একটু জেনে নিলে ফ্যাক্টরি প্রথা কি। এবার যেটা আলোচনায় আসবো সেটা হচ্ছে ইংল্যান্ডের, এটাও 2 মার্কের কোয়েশ্চেন। এবার আর একটা 2 মার্কের কোয়েশ্চেন আমি আলোচনা করছি, সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখবে। ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক কেন বলা হয়? খুব মজার প্রশ্ন। ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক কেন বলা হয়? ইংল্যান্ডে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বিভিন্ন দ্রব্য তারা আবিষ্কার করে ফেলেছিল। ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারগুলি হওয়ার ফলে এটা আমরা মনে করতে পারি যে তাহলে ইংল্যান্ড কি বিজ্ঞানের দিক দিয়ে, আবিষ্কারের দিক দিয়ে শ্রেষ্ঠ? না। ইংল্যান্ড ছাড়া ইউরোপের ভিন্ন দেশগুলো ইংল্যান্ডের চাইতে তারা বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে উন্নত ছিল, কিন্তু তারা এই সকল যন্ত্রপাতিগুলো আবিষ্কার করতে পারেনি। ইংল্যান্ডে যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে সেখানে যখন দ্রুত উৎপাদন ব্যবস্থা বিকাশ ঘটল,
উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন দেখা দিল, তখন সেই ব্যবস্থা, সেই সিস্টেম, সেই যন্ত্রপাতিকে অনুসরণ করে, সেই প্রযুক্তিকে অনুসরণ করে ইউরোপের অন্যান্য দেশগুলি তাদের দেশে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং ওই সকল দেশে শিল্প বিপ্লব ঘটেছিল। এই জন্যে ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক বলা হয়। শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে ইংল্যান্ডকে ইউরোপের শিক্ষক বলা হয়। এবার প্রশ্নটা হচ্ছে, কেন একে আর একটা কোয়েশ্চেন তোমরা এখানে মনে রাখবে, খুব ভালো প্রশ্ন। ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হয়? ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হয়? ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হয়? এই প্রশ্নটার মানে দুই। ইংল্যান্ডের শিল্পজাত পণ্যের উৎপাদনের ফলে শিল্পের দ্রুত বিকাশ ঘটেছিল, পণ্য সামগ্রী বেশি বেশি উৎপাদন হয়েছিল। সেই পণ্য সামগ্রী ইংল্যান্ড থেকে ইউরোপের বিভিন্ন দেশে তারা সেই দ্রব্যগুলো বিক্রি হয়েছিল এবং অন্যান্য দেশের চাহিদা মিটিয়েছিল, এবং তৎকালীন সময় ইউরোপের শ্রেষ্ঠ দেশ হিসাবে ইংল্যান্ড চিহ্নিত হয়েছিল। এই জন্য ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়। আবারও বলি, ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার ফলে ইংল্যান্ডের শিল্পজাত পণ্যের বা দ্রব্যের উৎপাদনের বৃদ্ধি বেড়ে গিয়েছিল। সেই উৎপাদিত দ্রব্যগুলো ইউরোপের বিভিন্ন দেশগুলিতে ইংল্যান্ডের শিল্পজাত পণ্যগুলো বিক্রি হতে শুরু করেছিল, চাহিদাও বেড়ে গিয়েছিল। তাহলে ইংল্যান্ডই হচ্ছে যে কোনো শিল্পজাত পণ্যের উৎপাদক, আর ইউরোপের অন্যান্য দেশগুলো ছিল গ্রাহক। এখন ইংল্যান্ডে উৎপাদন হচ্ছে, এই জন্য উৎপাদনের নিরিখে তৎকালীন সময়ে ইংল্যান্ড ইউরোপের মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করেছিল। তাই অর্থনীতিবিদরা ইংল্যান্ডকে তৎকালীন সময়ে বিশ্বের কারখানা বলে অভিহিত করেছিলেন। আরেকটা 2 মার্কের কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন, এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে আমি শেষ করব। সেটা হচ্ছে, ঘেটো কি? খুব সহজ কোশ্চেন, এটা 2 মার্ক অথবা 4 মার্কের কোশ্চেন হয়। ঘেটো কি? ঘেটো কি? ঘেটো কি? এই প্রশ্নটা 2/4। ঘেটো কি? 2/4। তাহলে আমি প্রথমতই ঘেটো কি আলোচনা করতে গিয়ে শহরের প্রত্যন্ত বা এক প্রান্তে সামাজিক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, সংখ্যার নিরিখে তারা সংখ্যালঘু, এই সকল দরিদ্র মানুষগুলি শহরের এক প্রান্তে বসবাস করত, অর্থাৎ যে জায়গায় তারা বসবাস করত সেই জায়গাটাকে বলা হতো ঘেটো। এই ঘেটো শব্দটা প্রথম ব্যবহার হয়েছিল ইতালির ভেনিসে। ইতালির ভেনিস শহরে তৎকালীন সময়ে ইহুদিরা ছিল সংখ্যায় কম, আর্থসামাজিক দিক থেকে তারা পিছিয়ে, রাজনৈতিক দিক থেকে তাদের সেরকম ক্ষমতা ছিল না। তারা এক ধরে করে দেওয়ার উদ্দেশ্যে ইতালির ভেনিস শহরের শাসকরা কি করেছিল, শহরের এক প্রান্তে তাদেরকে বসবাস করার একটা জায়গা দিয়েছিল এবং ওই জায়গাটাকে বলা হয়েছিল ঘেটো। তাহলে এবার দেখা যাচ্ছে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব ঘটছে, তখন গ্রাম থেকে কিছু শ্রমিক ইংল্যান্ডের শহরে যখন যেতে শুরু করলো, তখন এই মানুষগুলিকে শহরের একটা নির্দিষ্ট একটা প্রান্তে অস্বাস্থ্যকর একটা ঘিঞ্জি এলাকায় তাদের বসতি স্থাপন করেছিল, তাদেরকে ওখানে রেখে দেওয়া হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশ, শহরের এক প্রান্তে একটা অস্বাস্থ্যকর জায়গায়
তারাকে রেখে দেওয়া হয়েছিল, কারণ তারা অর্থনৈতিক দিক থেকে ছিল পিছিয়ে এবং সংখ্যায় তারা শহরে যে সকল মানুষ আছে তাদের থেকেও ছিল কম এবং তারা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে ছিল। তাই ওই সময়ে ওই শ্রমিকরা যে অঞ্চলে বসবাস করত, ঘিঞ্জি এলাকায় বসবাস করত, সেই এলাকাটাকে বলা হতো ঘেটো। এটা 4 মার্কের কোয়েশ্চেন যখন হবে তখন একটু খেয়াল করবে যে ঘেটো কাকে বলে। তাহলে শহরের প্রত্যেক এক প্রান্তে যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষ যারা বসবাস করে যে জায়গায়, সেই জায়গাটাকে বলা হয় ঘেটো। তাহলে ঘেটোটার উৎস কোথা থেকে আসলো? ইটালির ভেনিস শহর থেকে। তাহলে এই ঘেটোর উৎসটা কোথায়? ইতালির ভেনিস শহর। তারপরে এরা কোথায় বসবাস করতেন? ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার ফলে এই ঘেটো অর্থাৎ সেই শ্রমিকগুলো যেখানে বসবাস করত সেই জায়গাটাকে বলা হতো ঘেটো। এই কোয়েশ্চেনটা 2/4 মার্কের। আর একটা কোয়েশ্চেন 4 মার্কের তোমাদের বলে রাখি, প্রশ্নটা আলোচনায় করতে যাব, বেশি নয়। সেটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সাথে মহাদেশীয় বিপ্লবে শিল্প বিপ্লবের পার্থক্য। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, তোমরা তোমাদের সহজ সেখান থেকে তোমরা খুঁজে নেবে। প্রশ্নটাই শুধু আমি লিখে রাখছি, আর 2টো 4 মার্কের কোয়েশ্চেন। তার নেক্সটে অর্থাৎ পরবর্তী সময়ে আমি যেখান থেকে শেষ করছি সেখান থেকেই শুরু করব। তাহলে 4 মার্কের কোয়েশ্চেনটা হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সাথে সঙ্গে মহাদেশীয় শিল্পের হচ্ছে 4 মার্কের। ইংল্যান্ডের শিল্পায়নের সঙ্গে মহাদেশীয় শিল্পায়নের পার্থক্য আলোচনা করো। আর একটা কোয়েশ্চেন 4 মার্কের শুধু লিখে দেখাচ্ছি, তোমরা বাড়িতে একটু স্টাডি করবে, টেক্সটে পড়বে। টেক্সটে থেকে যদি তুমি অসুবিধা বোধ করো তাহলে তোমরা বিভিন্ন যে সহযোগী বইগুলো আছে সেখানে তোমরা দেখবে, প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। 4 মার্কের আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনুশীলনীতে দেখবে, টেক্সট বুকের অনুশীলনীতে এই কোয়েশ্চেনটা আছে যে শিল্প বিপ্লবের প্রভাব, শিল্প বিপ্লবের প্রভাবে শহর পাবলিক নগরের বিকাশ সম্বন্ধে আলোচনা করো। নগরের বিকাশ সম্পর্কে আলোচনা করো। আমি শুধু পয়েন্টগুলো একটু হিন্টস করে দিচ্ছি। ইংল্যান্ডের শিল্প বিপ্লব গড়েছিল, সেই শিল্প বিপ্লবের প্রভাব ছিল সুদূর প্রসারী। তোমরা ভূমিকা এভাবে লিখবে। তারপরে প্রথমে লিখবে যে শহরটা ইংল্যান্ডের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছিল। তারপরে নগরের বিকাশ ঘটেছিল, নগরের প্রসার ঘটেছিল, শহরের বিকাশ ঘটেছিল, শহরের প্রসার ঘটেছিল এবং নতুন নতুন শহরগুলো তৈরি হয়েছিল এবং শহরের শ্রমিক শ্রেণীর মানুষের, হতদরিদ্র মানুষগুলোর কষ্টটা বেড়ে গিয়েছিল। এই কয়েকটা পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো দেখবে। আশা করি তোমরা এই সম্বন্ধে পরের কোনো সময় যদি আলোচনার সুযোগ পাই তাহলে আলোচনা করবো।
ভালো থেকো। এবং একটা কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন করলে তোমরা গ্রুপে ওভাবে কোয়েশ্চেন করো না। ওভাবে গ্রুপে কোয়েশ্চেন করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় যে মেসেজগুলো কর্তৃপক্ষ মাঝে মধ্যে ডিলিট করে দিচ্ছে। তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা নিয়ে নাও। এখানে তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা এই প্রশ্নগুলো করবে। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে, দেখো, তাহলে আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই। নওশাদ আলী 95 93 95 93 92 95 17 এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমাদের কিছু প্রশ্ন থাকলে আলোচনা করবে। আর সর্বোপরি একটা কথা বলি, আমি যত এখানে যা কিছু বলি না কেন, আসল পাঠটা তোমাদেরই করতে হবে। ভালোভাবে এই ভিডিওটা দেখবে, প্রশ্নগুলো দেখবে, বিভিন্ন বইয়ের সঙ্গে মিলাবে, টেক্সটটাকে আগে একটু ফলো করবে এবং প্রশ্নের উত্তরগুলো টেক্সটে না পেলে তখন তোমার সহযোগী বইটাতে হাত বাড়াবে। 4 মার্কের কোয়েশ্চেন গুলো খুব ভালোভাবে দেখবে, অনুশীলনীতে দেখবে কোয়েশ্চেন গুলো আছে। তাছাড়াও আমি 2 মার্কের কিছু কোয়েশ্চেন এক্সট্রা ভাবে দিয়েছি, সেগুলো ভালোভাবে তোমরা খুঁজে নেবে। আর খুঁজে না পেলে আমাকে বলবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো।